নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে সংক্ষিপ্তকারে আলোচনা করব বাংলা সাহিত্যের ঐতিহাসিক পর্যায় নিয়ে। প্রথমে আলোচনা করা যাক প্রাচীন বাংলা ভাষা, যেটি বিস্তৃত 1000 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন খুব বেশি পাওয়া যায়নি। খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নিঃসংশয়রূপে বাংলা ভাষায় রচিত হয়েছে চর্যাগান। বন্ধঘাটী ও সর্বানন্দ 1159 খ্রিস্টাব্দে অমর কোষের টিকা সর্বস্ব নামে যে টিকা রচনা করেন, তাতে 300 দেশীয় শব্দ আছে। তার অধিকাংশই প্রাচীন বাংলা শব্দের নমুনা, যেমন রসায়ন অর্থাৎ রসুন, পগার, অম্বার অর্থাৎ আমরা, তেন্তিলি অর্থাৎ তেঁতুল, টোপর, বদালি হচ্ছে আধুনিক বাংলা ভাষায় যাকে বোয়াল মাছ বলে, বাতিঙ্গন। এই শব্দটি কে কে বুঝতে পেরেছেন আমাকে কমেন্টে জানান। ওল্ল অর্থাৎ ওল, ঘাড়ট অর্থাৎ ঘাড়, দাম্বোড়া অর্থাৎ আমাদের আধুনিক ভাষায় দামড়া, বোব অর্থাৎ বোবা ইত্যাদি। 800 বছর আগেও এই শব্দগুলি প্রচলিত ছিল। কালক্রমে তার আকৃতি কিছু বদলে গেছে। চর্যা গীতিকোষ, যার অপর নাম চর্য বিনিশ্চয়, এর ভাষাতে প্রাচীন অর্থাৎ আদিযুগের বাংলা ভাষার প্রকৃত নিদর্শন পাওয়া গেছে। চর্যা ভাষায় শুধু আদি পর্বের ভাষা নয়, প্রাচীনতম ভাষা বিবর্তনে প্রথম স্তরের সন্ধান পাওয়া গেছে, তাতে সন্দেহ নেই। এই ভাষায় অপভ্রংশ এমনকি প্রাকৃতের কিছু প্রভাব থাকলেও বাংলা ভাষার স্বতন্ত্র মর্যাদার প্রথম প্রকাশ চর্যা গীতিকায় লক্ষ্য করা যাবে। এবারে আসা যাক মধ্যযুগীয় বাংলা সাহিত্যে। ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মধ্যযুগীয় বাংলা ভাষার সীমা। প্রায় 200 বছর ধরে চর্যাগারের আদিম বাংলা ভাষা নানা পরিবর্তনের ধারা অবলম্বন করে ভারতচন্দ্র রায়গুণাকরের মার্জিত ভাষার মধ্যে পূর্ণতা লাভ করেছে। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে বাংলা ভাষা চর্যার আদি যুগ ত্যাগ করে মধ্যযুগে উত্তীর্ণ হল। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র ও শক্তিসাধক ও কবি রামপ্রসাদের ভাষায় মধ্যযুগের বাংলা ভাষার পূর্ণ ও পরিণত রূপ পাওয়া যাবে। বাংলা ভাষার এই বিবর্তনের মূলে নানা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভাষাতাত্ত্বিক কারণ, কখনো প্রচ্ছন্নভাবে, কখনো বা প্রকাশ। তান্ত্রিক বৌদ্ধ মতাদর্শে বিশ্বাসী বজ্রযানী ও সহজযানী আচার্যরা সংস্কৃত ত্যাগ করে অপভ্রংশ ও প্রাদেশিক ভাষায় তাদের তত্ত্বদর্শনের নানা গ্রন্থ, টিকা টিপ্পনী, শ্লোক, সাধন গীতিকা রচনা করেছিলেন। বস্তুত তারাই সংস্কৃত প্রাকৃত অপভ্রংশের ভস্মস্তূপ থেকে আদি বাংলা ভাষাকে উদ্ধার করে শিষ্ট সমাজে প্রায় অপরিচিত ভাষায় সাধন ভজন সংক্রান্ত গ্রন্থ ও সাধন গীতিকা রচনা করেন। মধ্যযুগের বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস আলোচনা করলে 3টি ভাষাতাত্ত্বিক স্তর লক্ষ্য করা যাবে। প্রথমটি হলো অন্তর্বর্তী যুগ, দ্বিতীয়টি হলো মধ্যযুগের আদি পর্যায় এবং তৃতীয়টি হলো মধ্যযুগের অন্ত পর্যায়। যদিও চতুর্দশ শতাব্দীর শেষভাগে ও পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছিল বলে অনেকে আলোচনা করেন, তবু চর্যাগান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন রচনার পূর্বে বাংলা ভাষা নিশ্চয়ই স্থবির হয়ে পড়েনি এবং অনুমান করা যায় এই পর্বের ভাষা চর্যাগানের ভাষার চেয়ে আরও অগ্রসর হয়েছিল। মধ্যযুগের বাংলা ভাষার আদি স্তরের কিছু নিদর্শন পাওয়া গেছে বলে এই যুগে বাংলা ভাষার পরিবর্তনের ধারা অনুসরণ করাও সহজ। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী, নারায়ণ দেব, বিপ্রদাস, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য, মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্য প্রভৃতি কাব্য ও পাঁচালী এই যুগে রচিত হয়েছিল বলে সাহিত্যের ঐতিহাসিকগণ মনে করেন। মধ্যযুগের বাংলা ভাষার অন্তঃস্তর, যেটি 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত, এই স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বড় বিচিত্র। এই 200 বছরের মধ্যে ভাষার অনেক পরিবর্তন হয়েছে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা ভাষার ঐশ্বর্য ক্রমে ক্রমে আত্মপ্রকাশ করতে লাগলো এবং
বাংলা ভাষার যথার্থ আকার আকৃতি পরিস্ফুট হলো। প্রচুর সংস্কৃত শব্দ লৌকিক বাংলা ভাষায় অনুপ্রবেশের ফলে একটি স্বল্প পরিচিত লোকভাষা ক্রমে ক্রমে ক্লাসিক গাম্ভীর্য ও রোমান্টিক সৌন্দর্য লাভ করল। ভাষার মূল কাঠামো কিন্তু পশ্চিমবঙ্গীয় ভাষা পদ্ধতির ওপর স্থাপিত হলো। পূর্ব ও উত্তর পূর্ববঙ্গের পুঁথিতে স্থানীয় উপভাষার কিছু প্রভাব থাকলেও তার পদান্বয়, শব্দভাণ্ডার ও বাচনভঙ্গিমা পশ্চিমবঙ্গীয় রীতিকে মান্য করেছে। শ্রী চৈতন্যদেবের প্রভাবে এই ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োগ ঘটেছে। বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োগ না ঘটলে এই ভাষা কয়েকটি উপভাষার সমষ্টি হয়ে থাকত, উঠতে উঠতে পারত না। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে আরবি ফার্সি শব্দ প্রবেশ শুরু করে। সপ্তদশ শতাব্দী থেকেই আরবি ফার্সি শব্দ সম্ভারে শাসনকার্য ও সমাজ জীবনে প্রভাব বিস্তার করে। তার তরঙ্গ এবার আহত হলো সাহিত্যের ভাষায়। এ প্রসঙ্গে ব্রজগুলির উল্লেখ করা প্রয়োজন। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকেই বৈষ্ণব পদাবলীর মারফতে বৈষ্ণব সমাজে এই কৃত্রিম কবিভাষা বৈষ্ণব পদরচনায় ব্যবহৃত হতে আরম্ভ করে। এই ভাষায় কেউ কখনো কথা বলতো না, কেবল পদাবলীতেই ব্যবহৃত হতো। শুধু বাংলাতেই নয়, উড়িষ্যা ও আসামেও ব্রজবুলি বৈষ্ণব পদের ভাষা হিসেবে গৃহীত হয়েছিল। বাংলা, উড়িয়া ও অসমিয়া শব্দের সঙ্গে মৈথিলি শব্দ মিশে গিয়ে এই কৃত্রিম ভাষা সৃষ্টি হয়েছে। বাংলা ভাষায় অল্প স্বল্প পর্তুগিজ শব্দের অনুপ্রবেশের কারণ পর্তুগিজ মিশনারি ও বণিক ব্যবসায়ীরা। কতগুলি পর্তুগিজ শব্দ একটু আকার পাল্টিয়ে এমনভাবে বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে যে তাদের মূল স্বরূপ অনেক সময় ঢাকা পড়ে গেছে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকার্যে কিছু কিছু ইংরেজি শব্দ ব্যবহৃত হতো। আইন বিচার গঠিত সে সমস্ত শব্দ বাংলায় অক্লেশে স্থান করে নিয়েছে। স্বয়ং রামপ্রসাদ সেনও তার ভক্তির গানে মামলা মোকদ্দমা সংক্রান্ত দু একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ভারতচন্দ্র ফিরিঙ্গিদের উল্লেখ করলেও কোনো বিদেশি শব্দ ব্যবহার করেননি। যদিও প্রচুর আরবি, বিশেষত ফার্সি শব্দ তিনি তার কাব্যে ব্যবহার করেছেন। মধ্যযুগের শেষ পর্যায়ে গদ্যরীতি কুণ্ঠিতভাবে বাংলা ভাষায় প্রবেশ শুরু করে। সপ্তদশ শতাব্দী থেকেই বাঙালি সমাজে বাংলা গদ্যের নমুনা পাওয়া গেছে, যদিও তার মধ্যে প্রচুর বিশৃঙ্খলা ও জড়তা ছিল। কিন্তু এখন যাকে সাধু ভাষা বলা হয় তার মূল বুনিয়াদ সপ্তদশ শতাব্দীতে স্থাপিত হয়েছিল। চিঠিপত্র, মামলা মোকদ্দমা সংক্রান্ত দলিল, দস্তাবেজ এবং বৈষ্ণব সহজিয়াদের তত্ত্ব আলোচনার সরল ধরনের গদ্য বাক্যে ব্যবহৃত হতো। যারা বলেন ইংরেজ প্রভাবেই বাংলা গদ্যের সৃষ্টি হয়েছে, তাদের একথা ঠিক নয়। ইংরেজ প্রভাবের অন্তত 200 বছর আগে থেকেই বাংলা গদ্য দৈনন্দিন ক্রিয়াকর্মে ব্যবহৃত হতো, যদিও সাহিত্যকর্মে এই রীতির ব্যবহার ছিল না। পয়ার ছন্দই বাংলা গদ্যের যথার্থ জনক। তাই প্রথম যুগের বাংলা গদ্য যতটা বিকট হতে পারত তা হয়নি, কারণ 14 মাত্রার পয়ার পংক্তিকে একটু মোড় দিলে সাধু গদ্যে রূপান্তরিত করা যায়। তাই ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলা গদ্য বাঙালির অপরিচিত আগন্তুক ছিল না, বরং শ্রীরামপুর ও কলকাতা মিশনারি সম্প্রদায় বাংলা গদ্যকে আরও বিকট করে তুলেছিল। এবারে আসা যাক আধুনিক বাংলা ভাষায়। ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকেই মুদ্রা যন্ত্রের প্রভাবে বাংলা গদ্যরীতি একটি স্থায়ী রূপ দাঁড়িয়ে গেছে। কাব্যরীতিরও বিশেষ পরিবর্তন হয়েছে, যদিও পয়ার রীতি চর্যার যুগ থেকে শুরু করে একালেও কাব্যের আকারে অখণ্ড প্রতাপ রক্ষা করেছে। ঊনবিংশ শতাব্দীর গদ্যরীতি মোটামুটি সাধু ভাষাকে অবলম্বন করে গড়ে উঠলেও বিংশ শতাব্দীর প্রথম থেকে তার গঠন ও বিন্যাসে নানা পরিবর্তনের সূচনা হয়। এই পরিবর্তনের প্রথম নাবিক হলেন প্রমথনাথ চৌধুরী। পরে রবীন্দ্রনাথও গদ্য রচনায় প্রমথ চৌধুরী চলিত রীতিকে স্বীকার করেছেন। ঊনবিংশ শতাব্দীর বাংলা ভাষার মৌলিক বৈশিষ্ট্য বাংলা গদ্যের বিপুল প্রসার।
বিংশ শতাব্দী থেকে বাংলা গদ্য ভাষা ক্রমে সরল ও স্বচ্ছন্দ হয়ে উঠল। কলকাতার শিষ্ট সমাজের মুখের বুলি মার্জিত করে নতুন ভাষারীতি জনপ্রিয় হয়ে উঠতে লাগল। এরই নাম চলিত রীতি। বাংলায় 4টি উপভাষার অস্তিত্ব থাকলেও সাহিত্যের ভাষা দুটি, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু অর্থাৎ শিষ্টজনের সাহিত্যের ভাষা, যাতে সংস্কৃত শব্দের কিছু প্রাধান্য আছে। কারণ এ ভাষা প্রথম দিকে ব্রাহ্মণ পণ্ডিতের কুক্ষিগত ছিল। বিশিষ্ট মুসলমান লেখকগণও এই ভাষা ব্যবহার করতেন, যেমন বিষাদ সিন্ধুর বিখ্যাত লেখক মীর মোশাররফ হোসেন। ঊনবিংশ শতাব্দী থেকে বঙ্কিমচন্দ্র ও তার শিষ্যেরা এ ভাষাকে অনেকটা সরল করে এনেছিলেন। বঙ্কিমচন্দ্রের শিষ্য হরপ্রসাদ শাস্ত্রী সংস্কৃতের পণ্ডিত হলেও বাংলার লেখনীর ভাষাকে অনেকটা মুখের ভাষার কাছাকাছি এনে ফেলেছিলেন। রবীন্দ্রনাথই সাধু ভাষার কৃত্রিম খোলস ছাড়িয়ে তাকে লঘু গতি ও সরস সৌন্দর্য সঞ্চার করেছেন। অনেকে মনে করেন সাধুরীতি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মুন্সিরা সৃষ্টি করেছিলেন, তাই এই ভাষা এত কৃত্রিমতা ও আড়ষ্ট ভাব। কিন্তু এ কথা ঠিক নয়। বাংলার সাধুরীতি কোনো পণ্ডিত মুন্সির সৃষ্টি নয়। 16শ শতাব্দী থেকেই সাধুরীতি বাংলা গদ্য রচনায় ব্যবহৃত হয়ে আসছে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মুন্সি ও সাহেব লেখকগণ সে ভাষাকে অস্পষ্ট ও আড়ষ্ট করে তুলেছিলেন। একমাত্র ব্যতিক্রম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যৎসামান্য রচনা। এমনকি রামমোহন রায়ের গদ্য রচনাও যথেষ্ট স্বচ্ছন্দ হতে পারেনি। ঊনবিংশ শতাব্দীর ছাপাখানার প্রভাবে সাধু ভাষায় মুদ্রিত পুস্তক সারা বাংলাতেই প্রচার লাভ করেছিল। বিদ্যাসাগর থেকে প্রমোদ চৌধুরী সেকাল থেকে একাল পর্যন্ত বাংলা গদ্যরীতির বিবর্তন সম্বন্ধে নানা পরীক্ষা চলেছে বটে, কিন্তু সাধু ভাষার মূল ছাঁচটি এখনও অপরিবর্তিত অবস্থায় আছে। অবশ্য গত শতাব্দীর মধ্যে সাধু ভাষার যে অপ্রতিহত গৌরব অনেকটা হ্রাস পেয়ে গেছে, তার স্থান অধিকার করেছে চলিত রীতি, যার মূল বুনিয়াদ কলকাতার নিকটবর্তী অঞ্চলের শিক্ষিত সমাজের কথ্য ভাষার ওপর প্রতিষ্ঠিত। কলকাতার এই মৌখিক শিষ্ট ভাষায় চলিত রীতি নির্মাণ করে। 1862 সালে কালীপ্রসন্ন সিংহ হুতম পেচার নকশায় এই ভাষার সর্বপ্রথম ব্যাপকভাবে ব্যবহার করেন, কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল ব্যঙ্গ বিদ্রুপ, তাই তার ভাষা শিষ্টজনের উপভোগ্য হয়ে ওঠেনি। বঙ্কিমচন্দ্র এ ভাষার ঘোর বিরোধী ছিলেন, যদিও তিনি উপন্যাসের সংলাপে কোনো কোনো সময়ে চলিত রীতির সাহায্য নিয়েছেন। অবশ্য সাহিত্যক্ষেত্রে প্রমোদ চৌধুরীর আবির্ভাবের পর থেকে চলিত রীতি সাধুরীতির প্রবল প্রতিস্পর্ধী হয়ে পড়ে এবং একালে সাধুরীতি প্রায় সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়েছে। আজকে আমরা আলোচনা করলাম সাহিত্যের ইতিহাসে 3টি কাল সম্বন্ধে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব চর্যা গীতি সম্বন্ধে। এ পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।